গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 9ই সেপ্টেম্বর, দিনটা ছিল সোমবার। ঘড়িতে বাজে এখন সকাল ওই 11টা মতো। স্নান সেরে রেডি হয়েছি, যাব এক বিশেষ জায়গায়। সেই সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব সেই বিশেষ জায়গাটিতে। বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে এমনকি রান্নাবান্নাটাও সেরেই তারপরেই রেডি হয়েছি, কারণ আমার শ্বশুরমশাই মতো আমাদের দাদাভাই দুজনে কেউই যাচ্ছে না। আর আমার শাশুড়ি মা রয়েছে আমার আগের বাড়িতে, অর্থাৎ আমার বাবা মায়ের কাছে। আমি আপাতত যাচ্ছি ওইখানে, সেখান থেকে হয়ে যাবো এই বিশেষ জায়গাটিতে। অনেকক্ষণ ধরেই বলছি যে একটা বিশেষ জায়গায় যাব। কোন জায়গা তা আর আপনাদেরকে বলা হচ্ছে না। যাব আমার জন্মস্থান, যেখানে আমার ছোটোবেলাটা কেটেছে। আমার জন্মস্থান, যেখান থেকে চলে এসেছি প্রায় 12-13 বছর। বিয়ের আগে প্রত্যেক বছরই 2-3 বার করে ওখানে যাওয়া হতো। বিয়ের পরে যাওয়ার পরিমাণটা কমে গেছে, আর লাস্ট গেছিলাম লকডাউনের সময়। তোমাদের দাদাভাই আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে ও বেরিয়ে গেছে ওর কাজের জন্য, আর আমি চলে এসেছি আমার মা বাবার বাড়িতে। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আমার মা। আপনাদের হয়তো মনে হতে পারে এত সকাল সকাল কেন আমি আমার মা বাবার বাড়িতে এসেছি এবং সেখান থেকে যাব আমার ওই পুরনো বাড়িতে। যাওয়ার কারণটা কি? আজ থেকে ঠিক 1 বছর আগে ঠিক এই সময়ই আমি একটা ব্লগ পোস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার দাদু মারা গেছিল। গতকাল ছিল আমার দাদুর বাৎসরিকের অনুষ্ঠান, আর আজকে তারই খাওয়া দাওয়া হবে আমার ওই পুরনো বাড়িতে। গতকাল রাত্রে আমাদের এখানকার পুরো পাড়াটা খাওয়ানো হয়েছে, আর আজকে হবে আমার পুরনো বাড়ির পাড়াতে, তাই ওখানে যাব। বাড়িতে যখন কোনো আত্মীয় আসতো, সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়তো আমার দাদু। আজ পুরো বাড়ি জুড়ে কত আত্মীয়, কিন্তু যে মানুষটাকে কেন্দ্র করে আজকে সেই মানুষটাই আজ আর আমাদের মধ্যে নেই। দাদুর চলে যাওয়াটা আজও মেনে নিতে পারিনি, কিন্তু এইটুকু জানি আমার দাদু যেখানেই আছে খুব ভালো আছে। চলুন আর মন খারাপ না করে বাড়িতে কে কোথায় কী করছে একটু দেখে নিই, তারপরে বেরিয়ে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়িটা খুবই ছোট্ট, তার মধ্যে একটা জায়গা জুড়ে রয়েছে এটা মায়ের অফিস। মা এখানে কাজকর্ম করে, কিন্তু এখন আপাতত বাবা করছে। বাবা বাড়িতে থাকলে টুকিটাকি মায়ের কাজে হেল্প করে দেয়। কেউ একজন এসছে জেরক্স করতে, তাই বাবা সেগুলোই জেরক্স করে দিচ্ছিল। যখন আমি চারিদিকের ভিডিও করছিলাম, তখনই মা কয়েকটা ছবি নিয়ে এসে বললো, এগুলোও তোর ভিডিওর মধ্যে থাক সারা জীবনের স্মৃতি হিসাবে। এই সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার ভাইয়ের মুখে ভাতের ছবি। আমার মা আর বড় পিসিমণি বসে রয়েছে, আর এনারা তা হলেন মোস্ট বিউটিফুল কাপল, আমার মা এবং বাবা। বিয়ের পর মামা মাইমা যখন প্রথম আসে, তখন আমরা পুরো পরিবার মিলে দীঘা গেছিলাম। এটা সেখানকারই ছবি। এই ছবিটা তোলা হয়েছিল 2016 সালে, তখন আমি 12-এ পড়তাম। এর পরের যে দুটো ছবি দেখাবো সেগুলোও দীঘাতে তোলা ছবি। ওই সবাই মিলে যে দীঘা গেছিলাম সেই সময়কার। এটা 2015 সালের একটা ছবি, তখন ক্লাস 11-এ পড়তাম। স্কুলেরই একটা অনুষ্ঠানের জন্য শাড়ি পরে গেছিলাম। আমরা 4 বন্ধু মিলেই ছবিটা স্কুলেই তুলেছিলাম। আর এরপরে যেই ছবিগুলো দেখাচ্ছি, এগুলো আমার নাচের ছবি। তখন ওই ক্লাস 10-11-এই পড়তাম, সেই সময়কারই এই ছবিগুলো। এই ছবিটা 2017 সালের ফার্স্ট ইয়ারে তখন পড়তাম। দুর্গাপুজোতে কলকাতা গিয়েছিলাম মামা বাড়ির ওখানে, ওদেরই পুজোতে এই ছবিটা তুলেছিলাম। 2017 সালে এইচএস দেওয়ার পরেই আমাদের বাড়িতে আসে প্রথম স্মার্টফোন আমার, আর সেই ফোনেই এই ছবিগুলো প্রত্যেকটা তোলা। পরে এগুলোকে প্রিন্ট আউট করে বের করে নিয়েছি। এটা একটা সরস্বতী পুজোতে তোলা ছবি, তখন স্কুলেই পড়তাম। এবারে দেখাবো আমার ভাইয়ের বেশ কিছু ছোটোবেলাকার ছবি। এই ছবিটা তোলা হয়েছিল তখন ভাই ওই 2 কিংবা 3-তে পড়ে। এটা একটু বড় হয়েছিল। এটা অবশ্য আমার বিয়ের সময় যে দীঘা গেছিলাম সেই সময়কার ছবি এটা। এবারে যে ছবিগুলো দেখাবো এগুলো গয়াতে তোলাকালীন ছবি, 2015 সালেরই। এখানে বসে আছে দাদু, বাবা, মা, আমি এবং ভাই। প্রথমে আমার মায়ের যে ছোট্ট অফিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানেও বেশ কিছু ফটো রয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে, ওটা একটা স্কুলের যে ইভেন্টের কথা বললাম, ওটা ছিল মক পার্লামেন্টে। সেখানে আমি মেনলি স্পিকারের ক্যারেক্টার প্লে করেছিলাম, আর ওরই ট্রফি হাতে করে নিয়ে তাই সবাই দাঁড়িয়ে রয়েছে।
এই ছোট্ট ট্রফিটার পেছনে যে বড় ট্রফিটা রয়েছে, এটা আমি বেস্ট স্পিকারের পুরস্কার ব্লগ থেকে পেয়েছিলাম। এখানে যে এত বই সাজানো রয়েছে, প্রত্যেকটাই ভাইয়ের এবং আমার পাওয়া। কখনো আমি নাচে আবৃত্তিতে পেয়েছি, আর বেশিরভাগ বইগুলোই ভাই পেয়েছে তার পড়াশোনার জন্য, বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা, সেই সঙ্গে ও ক্লাসে ফার্স্ট হতো প্রত্যেক বছর, তার জন্য স্কুল থেকে অনেক বই পেয়েছে। আর এখন যে ট্রফিগুলো দেখাচ্ছি পেছনে, এই বড় বড় ট্রফিগুলো, ওগুলো আমি নাচের জন্য পেয়েছিলাম। আর সামনের ট্রফিগুলো ছিল আমার মায়ের LIC থেকে অ্যাচিভমেন্ট করা ট্রফি। মা বলে এই ছবিটা মা বাবাদের বিয়ের কিছু বছর পরের ছবি। মায়ের কালেক্ট করে রাখা বেশ কিছু ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেই সঙ্গে আরও অনেক ছবি ছিল, সেগুলো আর দেখাতে পারলাম না, পরে অন্য কোনো সময় দেখাবো। এবার আপনাদের সঙ্গে পরিচয় করায় আমাদের বাড়ির এই ছোট্ট খুদে, ইনি হলেন নেক্সট জেনারেশন, আমার মেজ পিসিমণির নাতনি, অর্থাৎ আমার একজন দাদার মেয়ে। এখন আমরা সবাই মিলে পুরনো বাড়িতে যাব, যাওয়ার আগে সবাই একটু করে খেয়ে নিচ্ছি। ব্লু কালারের শাড়ি পরে যে বসে আছে উনি হলেন আমার মেজ পিসিমণি, আর এনারা তার দুজন বৌমা, আর যিনি খাবার দিচ্ছেন তিনি হলেন আমার ছোট পিসিমণি। আমাদের বর্তমান বাড়ি থেকে পুরনো বাড়ির ডিস্টেন্স খুব বেশি একটা দূরের নয়। রোড দিয়ে গেলে একটু টাইম লাগলেও যদি মাঠের রাস্তা নিই তাহলে হাইলে হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। খাওয়ারের সিস্টেমটা ক্যাটারিং সিস্টেম করেছে, যার কারণে যারা খাওয়ার নিয়ে যাবে তারা তো রাস্তাঘাট চেনে না ওই দিকের, এমনকি আমাদের বাড়িটাও চেনে না, তাই বাবা মা অনেক আগেই চলে গেছে, আমরা সবাই মিলে একটু দেরি করেই যাচ্ছি। এখানে পৌঁছে গেছি, এসে দেখছি খাওয়াও শুরু হয়ে গেছে। আমাদের বাড়িটা অনেকটা এরিয়া জুড়ে ছিল, বন্যার কারণে ভেঙে গিয়ে আর অত বছর না থাকার কারণে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেকটা গাছ থেকে শুরু করে সব কিছুর মধ্যে রয়েছে আমার ছোটোবেলাকার হাজারো স্মৃতি। এই পুকুরেই আমার প্রথম সাঁতার শেখা, এটাই আমার জীবনে এখানে শেষ আসা। চোখ ভরে প্রত্যেকটা জিনিসকে শেষবারের মতো দেখে নিচ্ছি। এখনও গাছের প্রত্যেকটা ডালপালাতে যেন মনে হয় আমাদের প্রাণটা রয়েছে, কিন্তু আর কয়েকদিনের মধ্যে সব কিছুই আর আমাদের থাকবে না, সবটাই হয়ে যাবে অন্যের। একটা সময়ের পরে আমাদের সব কিছুকেই বিদায় জানাতে হয়, সে আমাদের শৈশব বলুন, আমাদের কাছের মানুষ বলুন, কিংবা জায়গা জমিন। ঠিক একইভাবে এই জায়গাকেও আমাদের বিদায় জানানোর সময় চলে এসেছে। জায়গাটা বিক্রি করে দেওয়া হবে, ভাইয়ের পড়ার জন্য অনেকটা টাকার প্রয়োজন, বাবা মায়ের পক্ষে সম্ভব নয় অত টাকা ম্যানেজ করার, তাই বাবা মা এই জায়গাটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এমনিতেও তো আমরা এখানে থাকি না, আর ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনাও এখানে নেই, তাই জায়গাটা পড়ে থাকতে থাকতে সবাই একে একে করে দখলও করছে। তার চেয়ে বরং এই ভালো, জায়গাটা বিক্রি করে দিলে যারা নেবে তারা যদি পারে পুনরায় আবার প্রাণ ফিরিয়ে দিতে জায়গাটার মধ্যে। আগে আমাদের অনেক ফলের গাছ ছিল, আম গাছ, জাম গাছ, অনেক ফলের গাছ, এখনও অনেক গাছ রয়েছে, আর অনেক গাছ মরেও গেছে। এখানে তো মানুষজনও থাকে না, তাদের ছোঁয়াও পায় না, যত্নও পায় না, গাছগুলো কি করে থাকে বলুন। আর যে সমস্ত গাছগুলো রয়েছে তাদেরও ফলন তুলনামূলকভাবে আগের থেকে অনেক কমে গেছে। একটা ভিডিও করে রাখি, একটা গাছে ওঠো কেন? আমি জানি পেয়ারা পয়সা দিতে হবে। আমাদের বাড়ি অনেক পুরনো হলেও বাড়িটা তখনকার দিনে অনেক মডার্ন ছিল, আর এখন সেই বাড়ির মোটামুটি প্রায় 20% অবশিষ্ট রয়েছে, 80%ই নষ্ট হয়ে গেছে। আর আপাতত যেই জায়গাটা দেখছেন, আমাদের বন্যার পর যখন বাড়ি পড়ে যায় তখন এইখানটাতে আমরা সবাই মিলে থাকতাম। বাড়ির চারপাশের দেওয়ালগুলো ছিল ইটের, মাঝখানের দেওয়ালগুলো ছিল মাটির, যার কারণে ওই মাটিতে জল ঢেকে মাটিটা মাঝখানে বসে যেতে ঘরের চারপাশ থেকে উপড়ে পড়ে গিয়েছিল। শেষমেশ এই পাশের দেওয়ালটাই অবশিষ্ট ছিল। আর একটু আগে হাত দেখিয়ে যেই জায়গাটা দেখালাম, এখানেই আমার ঠাম্মি বন্যার পরে মারা যায়।
ঢোকার মুখে সামনের দিকে যে বড় বড় জানলাগুলো রয়েছে, ওখানেই যে পালঙ্কটা ছিল, ওখানটায় আমি, মা, বাবা, ভাই 4 জনে ঘুমোতাম। আর এই পেছনের দিকে খাটটাতে দাদু ঠাম্মি থাকতো। ঠাম্মি যখন মারা যায় তখন বয়স হয়েছিল ওই 47-48, হঠাৎ করে ক্যান্সারে মারা যায়। আর মিডিলে একটা খাট ছিল, যেই খাটটাতে থাকতো বাবা আর ঠাকুমা। এখন ঘড়িতে বিকেল ওই 3টে মতো বাজে। পাড়ার সবার খাওয়া হয়ে গেছে। সব শেষে আমরা এখানে খেতে বসলাম। শেষবারের মতো আমাদের নিজেদের জায়গাটাতে আমরা খেয়ে চলে যাচ্ছি। আর কখনো হয়তো এই জায়গাতে আসা হবে না, আর এলেও জায়গাটা আর আমাদের থাকবে না। হাতে মাত্র রয়েছে আর কয়েকটা মিনিটই নিজেদের মতো করে এখানে সময় কাটিয়ে নেওয়া। এই জায়গাটিতে আমাদের বিয়ের পর তোমাদের দাদাভাইকে অনেকবার নিয়েও এসেছি। আজও আসার ইচ্ছে ছিল, কিন্তু একটু বিশেষ কাজের জন্য আটকে গেছে, তাই আজ আর আসতে পারলো না। আমাদের বাড়ির মন্দির, একটা সময় নিত্যদিনই এখানে সন্ধে পড়তো, শাঁখ বাজতো। আজ কত বছর হয়ে গেল মন্দিরটাতে সন্ধে প্রদীপ জ্বলে না। ভাইয়ের মুখে ভাতের সময় এই মন্দিরটাকে পুনরায় নতুন করে গড়ে তোলা হয়েছিল এবং প্রতিষ্ঠা করা হয়েছিল। আমাদের বাড়িটি ছিল সম্পূর্ণ এল প্যাটার্নে। এখন যে জায়গাটিতে গাছগুলো লাগানো রয়েছে, এই গাছগুলো তখন ছিল না। এই এরিয়া পুরোটা জুড়েই ছিল আমাদের বাড়িটি। পরে যখন বাড়ি পড়ে যায় তখন বাবা এখানে এই গাছগুলোকে লাগিয়েছিল। আমাদের বাড়িটি অসম্ভব সুন্দর করে সাজানো ছিল। পুরো বাইর জুড়ে ইট বাঁধানো ছিল। সেই সঙ্গে পুকুরে যাওয়ার সময় পুকুরের দুটো পাশে লাইন করে সুপুরি গাছ লাগানো ছিল। রাস্তাগুলোতে ইট বিছানো ছিল। সেই সঙ্গে ঘরের সামনেতে কত ফুলের গাছ লাগানো থাকতো। আজ সারা অনুষ্ঠান জুড়ে সবাই থাকলেও দুটো বিশেষ মানুষ থাকতে পারেনি। এক হলো তোমাদের দাদাভাই, আর 2 হলো আমার ভাই। ও তো পড়ার জন্য এই মুহূর্তে ভুবনেশ্বরে রয়েছে, তাই আজ ও আসতে পারেনি। তাই সবাই ওদের দুজনের কথাই জিজ্ঞেস করছে। ফিরে যাওয়ার আগে সবাই যে যার মতো কথা বলে নিচ্ছে। আর বাবাও শেষবারের মতো বাড়িটিকে দেখে নিয়ে চাবি লাগিয়ে বেরিয়ে এসছে। এবারে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। চলুন তবে বাড়ি ফিরে যাই। ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।